হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং সবাইকে। সবাই একটু জানাও সবার পড়াশোনা কেমন চলছে এবং সবাই রেডি কিনা। আজকে ভিডিওটা যে আছে সেটা তোমাদের মেনসুরেশনের যে মোস্ট ইম্পর্টেন্ট 27টি টাইপ দিয়েছিলাম সেটারই হচ্ছে সমাধান এখানে। এবার এখানে পুরো মেনসুরেশনের পুরো সমস্ত কিছু রিভিশন করাবো, সমস্ত ফর্মুলা মেনসুরেশনের দেখাবো এবং মেনসুরেশনের অঙ্কগুলো জাস্ট ফর্মুলা যদি মুখস্থ জানে আর একটু কিছু কনসেপ্ট জানো তোমার কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। যারা মেনসুরেশন উইক, ম্যাক্সিমাম স্টুডেন্ট মেনসুরেশন উইক, মেনসুরেশন দেখলেই ভয় পাও, তাদেরকে বলছি এই কয়টা ফর্মুলা মুখস্থ করো আর এই অঙ্কগুলো করে যাও, পরীক্ষায় দুটো তিনটে কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখছি, আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি 8 তারিখ, তো আজকে আমাদের ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে, ঠিক আছে। আর ইন্ডিয়া হয়তো জিতবে। এবার ব্যাপারটা হচ্ছে ভিডিওটা তোমাদের ওয়ার্ল্ড কাপের শেষ হওয়ার ঠিক পরে ধরো 10:30 11টা নাগাদ আমি আপলোড করব, ঠিক আছে, আমার পাবলিক পাবে। তো প্রত্যেকে ওয়ার্ল্ড কাপের দেখার পর ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে। কারণ হচ্ছে তোমাদের ক্লাসটা দেখতে হবে, এটা পড়তে হবে, ঠিক আছে। তো শুরু করা যাক। সম্পূর্ণ 27টিরই তোমাদের কোশ্চেন যে আছে সেগুলোরই সমাধান করাবো। প্রত্যেকে খুব ভালোভাবে খাতা পেন নিয়ে বসে পড়ো, দেখো মেনসুরেশন অ্যাকচুয়ালি কীভাবে হয়। প্রথম কথা বোঝার চেষ্টা করো, মেনসুরেশনের দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে 2D, এই দিকের যেগুলো আছে এগুলোকে আমরা 2D ফিগার বলি, আর এই দিকে যেগুলো আছে এগুলোকে 3D ফিগার বলি। কেন? 2D মানে 2 ডাইমেনশন, এই সমস্ত ফিগারের উচ্চতা থাকে না, দৈর্ঘ্য প্রস্থ হয়, ঠিক আছে, বা ক্ষেত্রফল অ্যাকচুয়ালি যেটা হয়, আর এটার আয়তনও বেরোয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেরোয়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের 3D আর এগুলো হচ্ছে আমাদের 2D। প্রথমে 2Dগুলো করাবো, তারপর তোমাদের আমি 3Dগুলো করাবো, ঠিক আছে। খুব ভালো কথা। প্রথমে আমরা শিখবো বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র জিনিসটা কী হয়, ঠিক আছে। একটু কনসেপ্টগুলো বুঝিয়ে নিচ্ছি, তার সাথে সাথে সমাধান করাচ্ছি, তাহলে ব্যাপারগুলো তোমাদের ইজি হবে। বর্গক্ষেত্র অ্যাকচুয়ালি দেখতে হয় এইরকম, যার চারটা বাহু কী বলো তো সমান। এটা যদি এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তো বর্গক্ষেত্রে কটা কর্ণ থাকে? দুটো কর্ণ থাকে, এখানে একটা কর্ণ আর এখানে একটা কর্ণ, ঠিক আছে। এবার আয়তক্ষেত্র কেমন হয়? এইরকম হয়। ধরো এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই হয়, এটারও দুটো কর্ণ থাকে। এটার কটি কর্ণ থাকে? দুটো কর্ণ। তো এখানে আমাদের কী কী দেখতে হবে অ্যাকচুয়ালি বলো। প্রথম দেখো দুটো ফর্মুলাই লাগবে এখানে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর দরকার আছে আমাদের পরিসীমা। কি আছে বলো তো? ক্ষেত্রফল আর পরিসীমা। এখানেও সেম, ক্ষেত্রফল আর দরকার আছে আমাদের পরিসীমা, অন্য কিচ্ছু তোমাকে জানতে হবে না, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কর্ণ, ভুলে যাই কর্ণটা মাঝে মাঝে, ঠিক আছে। আর এখানেও জানতে হবে কি বলতো? কর্ণ। খুব ভালো করে এগুলো মনে রাখবে, বোঝা গেল? তো এবার কথা হচ্ছে কর্ণের ফর্মুলা কি আছে সেটা বলছি। ক্ষেত্রফলের ফর্মুলা এটা আমরা সবাই জানি, এটা হয় বাহু স্কোয়ার। কি হয়? বাহু স্কোয়ার, বা বলতে পারি বাহু গুণ বাহু, মানে এখানে এক্স ধরলে এক্সের ওপরে স্কোয়ার, ঠিক আছে। মানে এটা যদি ধরো 10 হয় তাহলে 10-এর ওপরে স্কোয়ার, মানে কত হচ্ছে 100। পরিসীমার ফর্মুলা এটা হয় 4 ইন্টু কী বলতো? বাহু। 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু এক্স, বা আমরা বলতে পারি 4 ইন্টু এক্সের মানে কত? 10, 4 10 40 সেন্টিমিটার, মিটার যাই বলো সেটাই হবে। কর্ণের ফর্মুলা কি আছে আমাদের বলতো? এটা হয় বাহু √2। বাহু √2 মানে x√2, x√2 মানে 10√2, বোঝা গেছে? সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার। খুব ভালো কথা, তাহলে এটা তোমাকে জানতে হবে। এই দিয়ে ক্ষেত্রফলের ফর্মুলা কী হয় বলতো? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে বলতে পারি এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। ধরো এটা 10, এটা হলো 5, তাহলে এদিকে হবে তোমাদের 10 গুণন 5, 5 10 50। বলো ব্যাপারটা বোঝা গেছে, হ্যাঁ কি না? এটার পরিসীমার ফর্মুলা কি হয়? পরিসীমার ফর্মুলা হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে হলো কি? তো 2 ইন্টু এক্সের মান 10 যোগ কত? 5, 15, মানে কত হলো বলো তো? 30। 5 10 যোগ করলে কত হলো? 15, 15 আর 2 গুণ করলে 30। পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এক্সের ওপরে স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার, অবশ্যই এটা রুট থাকবে। এই 3 3 6টা ফর্মুলা যদি তুমি জানতে পারো তাহলে তোমার কাছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ইজি, বোঝা গেল? তো এই ফর্মুলাগুলো তোমরা ভালোভাবে মাথায় রাখবে, তবেই কিন্তু কোশ্চেনগুলো হয়ে যাবে। প্রথম থেকে এক এক করে আমি কোশ্চেন দেখি, কোশ্চেন দেখার পর সেখান থেকে আমি দেখছি এক করে কী হতে পারে, ঠিক আছে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত মিটার বলো তো? 10 মিটার। খুব ভালো কথা। তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কতটুকু? তো অ্যান্সার দেওয়া আছে, আমি কনসেপ্টটা বোঝাচ্ছি।
এই হচ্ছে ধরো বর্গক্ষেত্র, ঠিক আছে, এই হচ্ছে তোমার বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রে কি বলেছে, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তা। তার মানে এই দিকেও রাস্তা আছে 1 মিটার চওড়া, আবার এই দিকেও রাস্তা আছে, বোঝা গেল? এবার কথা হচ্ছে রাস্তাটা কতটুকু চওড়া, 1 মিটার চওড়া। কত মিটার চওড়া, 1 মিটার। খুব ভালো কথা। তো কোশ্চেন আমাকে বলেছে চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফল যদি হয় একদম ইজি ভাবো। প্রথম কথা, এটা কত মিটার, এটা 10 মিটার, এইদিকে কত মিটার, 10 মিটার। তাহলে আমি এক কাজ করি, আমি পুরোটার ক্ষেত্রফল বের করবো না, কিচ্ছু বের করবো না, রাস্তাগুলো দেখো। রাস্তাগুলো অ্যাকচুয়ালি কী হলো, আয়তকার হলো না, বলো তো এটা কত মিটার হবে, 10 মিটার। এটা কত মিটার হবে, 10 মিটার। আর চওড়াটা কতটুকু, 1 মিটার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এইদিকে 10 আর এইদিকে চওড়াটা কত, 1। তাহলে আয়তক্ষেত্র হলো। তাহলে এইটুকু ক্ষেত্রফল ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত হচ্ছে বলো তো, 10 একে 10। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এটা যোগ করে দেবে, ঠিক আছে, গুণ না যোগ হবে। কারণ কি, এইদিকে 10 একে 10, 10 একে 10, 20 হবে। তাহলে এদিকে হলো 10 যোগ কত, 10। তাহলে মোট কত হলো বলো তো, 20 মিটার স্কোয়ার। এবার তুমি বলবে 20 মিটার স্কোয়ার, কিন্তু অ্যান্সার তো 19 আছে। হ্যাঁ 19 আছে, কারণ কি ব্যাপারটা বুঝবে যে এই পোর্শনটাকে আমি দুবার ধরেছি। কোন পোর্শনটাকে, এই পোর্শনটাকে দুবার ধরেছি, 1। তাহলে এদিকেও 1, এদিকেও 1, 1 স্কোয়ার করলে কত হবে, 1 হবে। তাহলে এখান থেকে 1 মিটার স্কোয়ার মাইনাস হয়ে যাবে। তার মানে অ্যান্সার হবে আমাদের 19 মিটার স্কোয়ার। কত হয় বলো তো, 19 মিটার স্কোয়ার। আশা করি ব্যাপারটা তোমার কাছে বোঝা গেছে, একদম বেসিক কোশ্চেন এটা। বর্গক্ষেত্রের পরিসীমা যদি 20% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। মনে রাখবে, পরিসীমার সাথে ক্ষেত্রফল সরাসরি সরল সম্পর্ক হয়। যদি এটা 20% বৃদ্ধি পায় তাহলে 20% দুবার বৃদ্ধি হবে, মানে সাকসেসিভ হবে। কী হবে বলো তো, সাকসেসিভ হবে। আর দুবার 20% মানে ফর্মুলা কত বলো তো, a প্লাস বি প্লাস এ বি বাই কত বলো তো, 100। তাহলে এটা 20 যোগ 20 যোগ কত বলো তো, 20 ইন্টু 20 বাই কত আছে বলো তো, 100। তো এখান থেকে আমরা পেয়ে যাই 0 0 কাটা হয়, 0 0 কাটা হয়, 2 2 4। এখানে হলো কত বলো তো, 40 যোগ 4 মানে হচ্ছে 44%। বোঝা গেল? তাহলে আমরা এই অঙ্কগুলো এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে নেওয়াবো যে 20% যদি আমাদের পরিসীমা বৃদ্ধি হয় তাহলে ক্ষেত্রফল তার সাকসেসিভ হবে। কারণ ক্ষেত্রফল যেহেতু আমাদের মিটার স্কোয়ার হয় বা দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। এবার তুমি যদি বলো না স্যার আমি এটা বেসিক কীভাবে করবো, হ্যাঁ করবে। তুমি বেসিক ধরে নাও এরকম 10, ধরো এটা 10 আছে, তাহলে ক্ষেত্রফল পরিসীমা কত হবে, 40 হবে। তো পরিসীমা 20% বৃদ্ধি হলো, 20% বৃদ্ধি মানে এটার উপর 20% বাড়াবে। তারপরে যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলটা বের করে নেবে যে কত পার্সেন্ট বাড়লো। পরিসীমা বের করে বাহু বের করবে, বাহু থেকে ক্ষেত্রফল হবে, তো একটু ঝামেলা বেশি হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতর দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গমিটার। রাস্তাটি কত মিটার চওড়া? কোশ্চেনটা ভালো করে পড়ো, যে 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল কতটুকু বলো তো, 80 বর্গমিটার। তাহলে বলছে রাস্তাটি কত মিটার চওড়া। খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকেই ফাঁসবে, ভালো করে করার চেষ্টা করো। দেখো এই হচ্ছে আমাদের বাগান, ভালো করে বুঝবে। এটার ক্ষেত্রফল আছে 144 বর্গমিটার। এইবার এর মাঝ বরাবর কি আছে বলো তো, রাস্তা আছে। এর কোশ্চেনটা একটু ভালো করে বুঝবে আমি কি বলতে চাচ্ছি। বাগানের ক্ষেত্রফল 144, তাহলে সেখান থেকে আমি বাগানের বাহু বের করতে পারবো কি পারবো না। আবার দেখো রাস্তা কতটুকু আছে, 80 বর্গমিটার। তাহলে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা কি বলো তো, 80 মিটার। কত মিটার, 80 মিটার। তাহলে আমি এক কাজ করি, টোটালের থেকে 80 যদি বাদ দিই তাহলে মাঝেরটা পাবো আমি। টোটালটা 144, তার মাঝখানে 80 আমি রাস্তা বাদ দিলাম, তাহলে আমি মাঝেরটা পেয়ে যাবো, তাই কি তাই না? তাহলে দেখো এটা যদি আমি করি তাহলে আই থিঙ্ক 64 হচ্ছে। কত বর্গমিটার, 64। তাহলে এই যে মাঝের যেটা আছে সেটা কত বর্গমিটার বলো তো, 64 বর্গমিটার। হ্যাঁ আই থিঙ্ক তাই হচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপারটা বুঝবে কি বলছি। এটা 64 যদি হয় তাহলে এটাও তো বর্গাকার হবে, কারণ রাস্তা এদিকেও যতটুকু এদিকেও ততটুকু। তাহলে এটা রুট করলে কতটুকু হলো বলো তো, 8 মিটার। তাহলে রাস্তাটা কত মিটার, এটা কত মিটার, 8 মিটার। এটা কত মিটার ছিল বলো তো, এটা আমাকে জানি না, কিন্তু তুমি বলবে আমি তো জানি। ক্ষেত্রফল যখনই 144 থাকবে, 144-এর রুট করলে কত হয় বলো তো, 12। তার মানে এটা কতটুকু ছিল, 12 মিটার। বলো ব্যাপারটা বোঝা গেল? কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো কি, বাহু স্কোয়ার। তাহলে বাহু রুট করলে পাবো আমি বাহু। তাহলে দেখো ব্যাপারটা বুঝবে কি বলছি এখানে। রাস্তাটা কতটুকু আছে, এই পুরোটা আছে 12, এটা আছে 8, তাহলে কত কমলো বলো তো, 4 কমলো। তার মানে এই দিকে কমেছে 2 আর এই দিকে কমেছে 2, তাহলে 2 2 কমে হলো 4। এই যে অ্যান্সার হচ্ছে 2 মিটার। তাহলে রাস্তা কতটুকু, 2 মিটার। এই কোশ্চেনগুলো ভালো করে একটু অনুধাবন করবে, তবে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে।
দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ এত % বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হবে। আবারও বলছি, যখনই এরকম বৃদ্ধি বলবে সাকসেসিভ লাগাবে। সাকসেসিভ মানে 32% হবে। কি ফর্মুলা গিলে আছে? a প্লাস বি প্লাস ab বাই 100। ঠিক আছে, লাগাও ফর্মুলা। a প্লাস বি মানে কত? 20 যোগ 10 যোগ কত? 20 ইন্টু 10 বাই কত আছে বলো তো? 100। তাহলে 0 0 কাটো, এখানে হলো 30 যোগ 2 কত হলো বলো তো? 32। একদম রাইট আনসার। এবার তোমরা বলবে স্যার এটার বেসিক কী আছে? বেসিকও আছে। বেসিক ধরার এটা আয়তক্ষেত্র ধরে নিলে, এটা ধরলে 10, এটা ধরলে কত বলো তো? 20। একটু ভালো করে বুঝবে, আমি এখনই বলে দিচ্ছি। কেন পরিমিতি পারবে না? আমি আছি, পরিমিতি পারবে। ঠিক আছে, আমি যদি শিখতে পারি, তোমরা কেন পারবে না? অবশ্যই পারবে। জাস্ট যে অ্যাপ্রোচটা বলছি সেই অ্যাপ্রোচটা বোঝো। 100 বার পারবে, পরিমিতিও পারবে। একটু মনোযোগ দিয়ে যেই কথাগুলো বলছি সেগুলো মরতে হবে। তাহলে দেখো এটার ক্ষেত্রফল কতটুকু হলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত হচ্ছে? 200 হচ্ছে। এবার কোশ্চেনটা বলেছে দৈর্ঘ্য 20%, মানে এটার উপর 4 পারবে, মানে কত হবে বলো তো? 24 হবে। আর প্রস্থ বলেছে 10%, মানে এটা কত হবে বলো তো? 11 হবে। তাহলে 24 আর 11 করলে হয়ে যাবে কতটুকু বলো তো আমাদের? পারছি না, 4 একে 4, 4 একে 4 6, 64, 264। তাহলে 200-র ওপর বাড়লে কত? 64। শতকরা বাড়বে কত %? 32%। এটা করলেও হয়ে যাবে। দেখো 20 মিটার দীর্ঘ 5 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 46 মিটার। রাস্তাটি কত চওড়া? এই কোশ্চেনগুলো বারংবার আমি বলবো অপশন টেস্টে যাবে। কয়েক মিলি সেকেন্ড, মানে কয়েক মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। অপশন টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ধরো এরকম একটা আয়তক্ষেত্র আছে, বাগান আছে। ঠিক আছে, বাগানটা কত মিটার চওড়া? 20 মিটার চওড়া, 5 মিটার প্রস্থ। এবার বলছে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর রাস্তা আছে, মানে এরকম রাস্তা আছে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার বলেছে এই যে দুটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কতটুকু বলো তো? 46। রাস্তার ক্ষেত্রফল কতটুকু? 46। এটা কার ক্ষেত্রফল বলো তো? রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল যদি 46 মিটার স্কোয়ার হয়, তাহলে আমি এই জায়গাতে অপশন টেস্টে যাব। দেখো অপশনে 2 মিটার দেওয়া আছে, অপশন টেস্টটা কীভাবে করব? প্রথম কথা দেখো, এই যে রাস্তাটা এখান থেকে এখানে গিয়েছে, এটা কত মিটার চওড়া বলো তো? কত মিটার লম্বা? 20 মিটার। এবার এই প্রস্থটাই তো রাস্তার বলেছে চওড়া, না? তাহলে চওড়াটা যখনই 2 মিটার করব, এটাও 2 মিটার, এটাও 2 মিটার। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে 20 দুগুণি কত মিটার হলো বলো তো? 40 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা কত মিটার হলো? 40 মিটার। আশা করি এটা বোঝাতে পারলাম। মানে এটা 20, এটা যদি 2 ধরি তাহলে 20 দুগুণি 40। এবার প্রস্থ বরাবর এটা কত আছে? 5। এটা কত আছে? 5। আর এদিকে কত? 2। তাহলে এটা হলো কত বলো তো? 5 2, মানে এটা হচ্ছে 5 গুণ 2, 5 দুগুণি প্রস্থ বরাবর কতটুকু বলো তো? 10। তাহলে তুমি বলবে স্যার এটা তো 50 হলো। অ্যান্সারও তো আছে আমাদের মানে কত মিটার? 46 মিটার রাস্তা। আবারও সেম কথা, এই যে মাঝ বরাবর যে অংশটা আছে, এটা তো আমি দুবার কাউন্ট করেছি। কবার কাউন্ট করেছি? দুবার। একবার দৈর্ঘ্যের দিকে, একবার প্রস্থের দিকে। তাহলে একবার উঠিয়ে দেবো। 2 মিটার রাস্তা হলে এদিকে 2, এদিকে 2, 2 দুগুণি 4। তাহলে এখান থেকে 4 মিটার মাইনাস হয়ে যাবে। তার মানে দেখো রাস্তা একদম বেরিয়ে গেল 46। আর এটাই তো আমাকে কোশ্চেনে বলেছে যে রাস্তাটা কত বর্গমিটার ছিল? 46 বর্গমিটার। তাহলে এই কোশ্চেনগুলোতে অপশন টেস্টে যাও, সোজাসুজি বেরিয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরকম ড্র করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। বুঝা গেল? এবার আসি আমাদের বৃত্ত। বৃত্ত দেখতে কেমন হয়? এই হচ্ছে বৃত্ত। বৃত্তের এটা কি থাকে? কেন্দ্রবিন্দু থাকে। আর এই দিকে থাকে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে অর্ধেক। ঠিক আছে, অর্ধেক মানে পূর্ণিমার যে চাঁদ যখন মাঝ বরাবর যায় তখন অর্ধবৃত্ত হয়। তাহলে বৃত্তের কি দরকার আছে? বৃত্তের আছে ক্ষেত্রফল। বৃত্তের কি আছে? ক্ষেত্রফল। ঠিক আছে, বৃত্তের আছে পরিসীমা। বৃত্তের কি আছে? পরিসীমা। ঠিক আছে, তো এদিকে অর্ধবৃত্তেরও কি থাকবে বলো তো? ক্ষেত্রফল থাকবে। অর্ধবৃত্তের কী থাকবে বলো তো? পরিসীমা থাকবে। ঠিক আছে, এবার ব্যাপারটা বুঝবে। বৃত্তে কয়টা জিনিস তোমাকে বুঝতে হবে। বৃত্তে এখান থেকে এটা যে হলো, এটাকে বলা হয় ব্যাসার্ধ বা আর। এটাকে বলা হয় কি বলো তো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বা কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। খুব ভালো কথা। তাহলে প্রথম কথা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। পরিসীমা কী আছে? 2 পাই আর। তুমি বলবে পাই জিনিসটা কি? পাইয়ের জন্য একটা ভ্যালু মেরে লিখতে হয় 22/7। এই ভ্যালুটা পাই যেখানে যেখানে পাবে তার জন্য এটা 22/7 বসিয়ে দেবে। ঠিক আছে, তার জন্য 22/7 বসিয়ে দেবে।
তাহলে পাই আর আর মানে কি ব্যাসার্ধ, ধরো বৃত্ত বললো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে পাইয়ের মান 22/7 আর স্কোয়ার মানে 10-এর উপরে স্কোয়ার, ক্ষেত্রফল 2πr। এবার দেখি এটার কি হবে, এটা জাস্ট ক্ষেত্রফল হবে πr²/2, কারণ এইটার ক্ষেত্রফলের থেকে এটা কি আছে, অর্ধেক আছে, এটার থেকে এটা কি আছে, অর্ধেক। পরিসীমা কত আছে, পরিসীমা আছে πr প্লাস কত বলো তো 2r, πr প্লাস 2r। আপাতত এই ক্ষেত্রফল পরিসীমাই তো বেরোয়, আর কিছু আছে এটাতে আই থিঙ্ক নেই, আপাতত মনে পড়ছে না, যদি আসে পরে বলে দেবো, ঠিক আছে। তো এই 2-2-4টা ফর্মুলা জানলে বৃত্ত থেকে কোশ্চেন আসবে। এবার বৃত্ত থেকে পরীক্ষায় কোশ্চেন মানে আমি 100% বলছি কোশ্চেন আসবেই, যে কোনো শিফটে বৃত্ত থেকে কোশ্চেন পরীক্ষাতে আসেই সেটা। তো তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে বৃত্তের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দেবেই, ঠিক আছে, বৃত্তের কোশ্চেন পরীক্ষাতে দেবেই, বৃত্ত তোমাকে রেডি করে রাখতে হবে, এই 2-2-4টা ফর্মুলা জানলেই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ব্যাপারগুলো বুঝতে হবে। আচ্ছা এবার দেখো, আমাদের ম্যাথ নিয়ে যাদের সমস্যা আছে তারা বাংলা ডিফেন্স একাডেমিতে যাবে, আমাদের প্লেলিস্টে যাবে, হিন্দি প্লেলিস্টের জাস্ট নিচেই দেওয়া আছে ম্যাথ। 86টা ম্যাথ অলরেডি করানো হয়ে গেছে, 86টা ম্যাথ করানো হয়েছে। এর মধ্যে ম্যারাথন ক্লাস আছে, এর মধ্যে কনসেপচুয়াল ক্লাস আছে, এর মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ আছে, এর মধ্যে নর্মাল আমাদের এমসিকিউ সলভ করানো আছে, এর মধ্যে মক টেস্ট করানো আছে। কি নেই এই প্লেলিস্টের মধ্যে? যারা প্রথম থেকে এই প্লেলিস্টটা কমপ্লিট করেছো তাদের ম্যাথে কোনো সমস্যা নেই, ঠিক আছে, সমস্ত কিছু 86টা ম্যাথের মধ্যে করানো আছে। যাদের সমস্যা আছে এখানে গিয়ে এগুলো দেখবে যে 72টা সময় দূরত্বের প্রথমটাই দেওয়া আছে ম্যারাথন। দেখো কী বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গমিটার হলে তার পরিধি কত, তার পরিধি কত। তো আমি আগে বুঝবো যে ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে যেতে হবে কিসে, পরিধিতে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা থেকে আমি বের করব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ থেকে তারপর আসবো আমি কি বলতো, পরিসীমা। তাহলে আমরা জানি বৃত্তের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি বলতো, ক্ষেত্রফলের ফর্মুলা πr², আর পরিসীমার ফর্মুলা কি আছে, পরিসীমা আছে 2πr। তাহলে আমাকে আর এর ভ্যালুটাই বের করতে হবে, কার ভ্যালুটা বের করতে হবে, আর এর ভ্যালু। তাহলে বলতে পারি পাইয়ের মান কতটুকু বলো তো, 22/7 আর r², আর এটার ভ্যালু হচ্ছে কতটুকু, 154। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। পাই মানে 22/7, r² 154। তাহলে যদি আমি এখান থেকে r² ভ্যালু বের করি তাহলে এখানে 154, এটা উল্টে যাবে, উল্টে গেলে উপরে 7 নিচে কত বলো তো 22। এবার তুমি একটু কাটাকুটি করবে, দেখবে অ্যান্সার চলে আসবে। এটা কত দিয়ে যায়, 11 দিয়ে যায়, 11 দুগুণি 22, 11কে 11, 4 11 44, আবার 2 দিয়ে করলে 7 7 49। তাহলে আর এর ভ্যালু যখন হবে আমি রুট করে দেবো 7 গুণ 7, তার মানে বৃত্তের ব্যাসার্ধ কতটুকু বলো তো, 7 সেন্টিমিটার। এটা বোঝা গেছে, বৃত্তের ব্যাসার্ধ কতটুকু, 7 সেন্টিমিটার। এবার বসাও পরিসীমার ফর্মুলা, পরিসীমার ফর্মুলা 2, পাইয়ের মান তো 22/7 আর রেডিয়াস কতটুকু আছে বলো তো 7। তাহলে 7 7 তুমি কাটো, 22 দুগুণি 44 সেন্টিমিটার, 22 দুগুণি 44 সেন্টিমিটার, একদম রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, একটি তামার তারকে বর্গাকারে বাঁকালে 121 বর্গমিটার জমি ঘিরতে পারে। কোশ্চেনটা পড়ো ভালো করে যে কী বলতে যাচ্ছে। তারটিকে বৃত্তাকার বাঁকালে কত বর্গমিটার জমি ঘিরতে পারবে। সোজা বাংলা ভাষায় তামার তার আছে, এই অবস্থায় আছে তারটি, তুমি বলছো এই তারটিকে আমি বৃত্তাকারে ঘিরে নেব। কিসে ঘিরে নেব, বৃত্তাকারে ঘিরে নেব। তাহলে তখন আগে যতটুকু ক্ষেত্রফল ছিল এখন কি ততটুকু ক্ষেত্রফল হবে না, তার থেকে বেশি জায়গা জুড়ে নেবে। ক্ষেত্রফল মানে কতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে আমার এখানে বৃত্তের এত বর্গমিটার জমি ঘিরে থাকে, ঘিরে থাকে মানে কোনটা বলো তো, এটা এটা এটা। তাহলে এই পুরোটা ঘিরলে সে কত মিটার হচ্ছে বলো তো, 121 মিটার হচ্ছে। তার মানে এটা বলো তো পরিসীমা, এটা আছে পরিসীমা, এটা কি বলো তো, পরিসীমা। তাই তো বলেছে বর্গাকার ঘিরলে বর্গাকার জমি ঘিরতে পারে। হ্যাঁ, এত বর্গ মিটার, না এটা ক্ষেত্রফল দেওয়া আছে, এত বর্গ মিটার জমি ঘিরতে পারে, তার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল, একদম ঠিক। পরিসীমা না, এটা ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এটা দেওয়া আছে ক্ষেত্রফল। তাহলে এক কাজ করি না, ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে তাহলে আমি এটাকে পরিসীমাটা বের করে নিই, তাই না। এবার দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী আছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², না বর্গক্ষেত্র আছে তাই তো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে আমাদের, বাহু স্কোয়ার, কী আছে, বাহু স্কোয়ার, আর এটাই দিয়েছে 121। তাহলে বাহু কতটুকু হবে বলো তো, স্কোয়ার থাকলে আমি কী করে দিই, রুট করে দিই, 121 হয়ে যায়। তাহলে বাহু কতটুকু হবে বলো তো, 12
মানে আমাদের 11 মিটার আছে না, হ্যাঁ মিটার। তাহলে কথা হচ্ছে যে এটা কত মিটার, 11 মিটার, এটা কত মিটার, 11 মিটার। তাহলে যখন আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 121 মিটার, সেখান থেকে আমি পাবো কত বলো তো, বাহু 11 মিটার। তাহলে এটার পরিসীমা কতটুকু বলো, তারটা কতটুকু লম্বা, তার জন্য তো আমার কি দরকার, তার জন্য কি দরকার, আমার পরিসীমা দরকার। তাহলে পরিসীমার ফর্মুলা কি আছে বলো তো, 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু বাহু কত বলো তো, 11। তাহলে 4 11 44 মিটার তার। কত মিটার তার বলো তো, 44 মিটার। এই পুরো তারটা 44 মিটার। এইবার তুমি বলবে হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, কিন্তু বলেছে তারটিকে বৃত্তাকারে বাঁকালে কত বর্গমিটার হবে। এবার একটা জিনিস বুঝবে, তারটি বর্গাকারে যত মিটার ছিল, বৃত্তাকারেও তো ঠিক তত মিটারই হবে। বৃত্তাকারেও তো 44 মিটারই হবে। বৃত্তাকারেও কত মিটার হবে, 44 মিটারই হবে, না কম হবে না বেশি হবে, এটাই হবে। তাহলে যদি বৃত্তাকারেও 44 মিটার হয়, তাহলে এটা বৃত্তের কি, পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমার ফর্মুলা কি বলো, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে 2 তো 2ই হলো, পায়ের মান 22/7, আর রেডিয়াস কতটুকু আছে আমি জানি না, আর এর মানটা বের করতে বলবে, তাই তো, হ্যাঁ 2πr, এটাই বলেছে কতটুকু বলো তো, 44। তাহলে এক কাজ করি না, একটু কাটাকুটি করে নিই, 22 দুগুণি 44, 2 2 কাটলাম, তাহলে এখানে কিছু নেই, তাহলে হচ্ছে কত বলো তো 7, মানে এখানে ব্যাপারটা হচ্ছে r/7 = 1। তাহলে r এর ভ্যালু কতটুকু বলো তো 7। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কতটুকু, বৃত্তের ব্যাসার্ধ কতটুকু 7। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে বলো, ক্ষেত্রফলের ফর্মুলা πr²। পায়ের মান 22/7 আর r² মানে 7 × 7, একটা 7 7 কাটো, তাহলে কত হচ্ছে বলো তো 154 বর্গ মিটার। একদম রাইট অ্যান্সার, 154 বর্গ মিটার। তাহলে এই যে অঙ্কটা আছে, তোমাদের মনে হবে যে অঙ্কটা তো অনেক কঠিন, কিন্তু না, একটু ঠান্ডা মাথায় যদি করতে পারো অঙ্কটা তোমার এমনি নেমে যাবে। তো বলছি এত বড় এত কিছু করলে, এটা বেসিক জিনিস, খুব কঠিন জিনিস না এটা। তোমাকে যখনই 121 মিটার বলবে, মাথায় এমনি খেলে যাবে যে এটা বাহু কত, 11 মিটার। তাহলে বাহু 11 মিটার হলে পরিসীমা কতটুকু, 44 মিটার, আর 44 মিটার এরও পরিসীমা হবে। তাহলে পরিসীমা হলে 2πr। তাহলে এখান থেকে r এর মান 7, আর ক্ষেত্রফল কতটুকু বলো তো, 7 7 49, মানে 154 হবে। একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত, এটা অ্যান্সার দেওয়া আছে 2:1। খুব ভালো করে বুঝবে কি বলতে যাচ্ছে এখানে। একটা বৃত্ত আছে, বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, আর এটা কি আছে বলো তো, অন্তর্লিখিত বর্গক্ষেত্র। মানে কি এরকম হয়, একটু ড্রয়িংটা এদিক ওদিক হবে, বুঝে নেবে। এই হচ্ছে ব্যাপার, এরকম চিত্রটা হবে। একটা বৃত্ত আছে, বৃত্তের ভেতরের দিকে একটা বর্গক্ষেত্র, বাইরের দিকে একটা বর্গক্ষেত্র। তো বলেছে বর্গাকার ক্ষেত্রফলের অনুপাত কত, মানে এই যে এটা হচ্ছে আমাদের বৃত্ত আছে, বৃত্তের বাইরের দিকে এটা পরিলিখিত, আর এটা কি বলতো, অন্তর্লিখিত। এটা কি আছে, অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝি, এখান থেকে আমরা ভেতরের বর্গক্ষেত্র আর বাইরের বর্গক্ষেত্র ক্ষেত্রফল কীভাবে বের করব, জানি কি, জানি না। দেখো প্রথম কথা, এখান থেকে এটা বৃত্তের কি আছে বলো তো, কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু থেকে ধরো অন্তর্লিখিত বৃত্তের এটা কি বলো তো, ব্যাসার্ধ। আবার এই দিকে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ কোনটা, এটা। দুটোই বৃত্ত যে আছে, বৃত্তের কি আছে বলো তো, ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আমি আর, তাহলে এটাও আর, এটাও কত, আর। এবার তুমি বলবে এটা দিয়ে আমি কী হবে, এটা দিয়েই সব হবে। আমি আগে বাইরের বর্গক্ষেত্রটা দেখছি। বাইরের বর্গক্ষেত্রটা দেখো, এটা যদি আর হয়, তাহলে এখান থেকে এতটুকু আর, তাহলে এটা কত হচ্ছে, 2r। তাহলে বাইরের বর্গক্ষেত্রের বাহু কত হলো, 2r হলো, বলো বোঝা গেল। মানে এইটুকু আর এইটুকু আর, মানে এটা ডাবল তো এটা, তাহলে 2r হলো, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি পরিলিখিত যে বর্গক্ষেত্র হলো, তার বাহু কতটুকু হলো বলো তো, বাহু হলো 2r। তুমি বলবে তাহলে অন্তর্লিখিত কত আছে, অন্তর্লিখিতটা কত আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে বুঝবে অন্তর্লিখিত এখান থেকে এটা হলো, ঠিক আছে। তাহলে এটা দিয়ে কি বর্গক্ষেত্রটা কিছু বোঝা যাচ্ছে, যাচ্ছে না। কিন্তু তুমি বলবে স্যার আমি যদি এটাকে এখান থেকে ডাবল করে দিই, তাহলে এই জিনিসটা যে পেলাম এটা কি, এই পুরোটা যে পেলাম এটা কি বলতো, এই যে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের কর্ণ না। তাহলে এটা আর হলে এটাও কতটুকু আর, তাহলে পুরোটা কত হলো, 2r, হ্যাঁ কি না। আমার দরকার কি বর্গক্ষেত্রের বাহু,
কিন্তু দেখতে পাচ্ছি এটুকু আর এইটুকু আর, তাহলে কর্ণটা হচ্ছে কি 2r। তাহলে বর্গক্ষেত্রের যে কর্ণ আছে, কর্ণের ফর্মুলা কি বলতো, বাহু √2, বাহু √2। আর এটাই বলতে পারছি কতটুকু বলতো, 2r। কতটুকু বলতো, 2r। খুব ভালো কথা। তাহলে বাহু √2 এটাই যদি হয়, আর এটাই বলেছে কতটুকু বলতো, 2r, তাহলে এক কাজ করি না, বাহু বের করি আমি। বাহু বের করলে কত হবে, এখানে 2r বাই কত বলতো, √2 হবে। ঠিক আছে, তাহলে এটা বাহু কতটুকু হলো তো বলতো, 2r বাই √2। খুব ভালো কথা। হ্যাঁ, কর্ণ হচ্ছে বাহু √2, আর এটাই বলেছে কতটুকু বলতো, 2r। ঠিক আছে, তো 2 এখান থেকে করণী করে কাটাও যায়, না কাটলে হয়, বা তুমি যদি বলবো করণী করবে করো। তাহলে আমি করব কি বলতো, এইদিকেও √2 গুণ করব, এইদিকেও √2 গুণ করব, এটা r। ঠিক আছে, তাহলে এটা কি হরের করণী হয়ে গেল। তাহলে দেখো ওপরে কত হলো, ওপরে হলো 2, ঠিক আছে, আর এখানে কত বলতো, √2, আর এখানে 2 2 কী হবে বলতো, দুটো স্কোয়ার থেকে রুট থেকে একটা নিচে আসবে, তাহলে r, তাহলে 2 2 কাটা গেল। তাহলে বাহু কতটুকু হলো বলো, বাহু হলো r √2। এই জায়গাটাই তোমাকে বুঝতে হবে, r √2, আর এটার বাহু হলো কত বলতো, 2r। ক্লিয়ার। এবার বলেছে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তো তুমি বলো, বর্গক্ষেত্রের বাহু যদি জানি, এটা হলো 2r, আর এটা কতটুকু হলো বলতো, r √2। তাহলে দুটোর বাহু যখন যাবো, ক্ষেত্রফল ফর্মুলা কি, বাহু স্কোয়ার। তাহলে এটা হবে বাহু স্কোয়ার, আর এটা কত হবে বলতো, বাহু স্কোয়ার। r √2 এর উপরে কী হবে বলতো, স্কোয়ার। তো একটা জিনিস বুঝি, এটা কত হবে, 2 2 × 4 r স্কোয়ার। আর এখানে কত হবে বলো দেখি, এখানে হবে r এর উপরে স্কোয়ার হয়ে যাবে, আর এই যে স্কোয়ার রুট উঠে যাবে, কত হবে 2r। তাহলে কাটাকুটি করলে আর কাটতে পারি, 2 2 × 4 আর 2 1 2। এইটা হচ্ছে অ্যান্সার, আর এটাই রাইট অ্যান্সার দেওয়া আছে। প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে যে কি বলছি, কেন হচ্ছে, কি বৃত্তান্ত। সম্পর্কটা ভিডিওটা পজ করে গিয়ে আবার দেখবে। আমি করলাম কি, আমি নিলাম বৃত্তের এই ব্যাসার্ধটা এটা আর এটা, তাহলে এটা যদি আর হয়, এটাও আর হয়। কিন্তু কথা হচ্ছে এটা বড় বৃত্তের বড় বর্গক্ষেত্রের অর্ধেক, তাহলে এটা কত, আর হলো এটা 2r। আবার এটা ছোট বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি বলো তো, বাহু √2, আর এটাই বলেছে 2r। সেখান থেকে আর বের করব, তারপর ক্ষেত্রফল বের করে নেব। ঠিক আছে, 4 নম্বর দেখো কী বলেছে, 42 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 7 মিটার চওড়া পথ আছে, পথের ক্ষেত্রফল কত। খুব ভালো কথা, কোশ্চেনটা বুঝবে ভালো করে। এই হচ্ছে একটা মাঠ, ঠিক আছে, তো ধরো এটা একটা মাঠ, মাঠের বাইরের দিকে এটা আছে। তাহলে প্রথমে যে মাঠটা বলেছে সেটা কতটুকু বলো তো, 42 মিটার ব্যাসার্ধ। কত মিটার ব্যাসার্ধ, 42 মিটার ব্যাসার্ধ। বাইরের দিকে 7 মিটার, তাহলে এটা কতটুকু বলো তো, এটা 7 মিটার। তাহলে এখান থেকে এই পুরোটা কতটুকু আসলো বলো তো, পুরোটা আসলো আমাদের 42 7, এটা যদি 7 হয় তাহলে 49 মিটার। তার মানে বলতে পারি অন্তবৃত্তের ব্যাসার্ধ কত, 42, পরিবৃত্তের ব্যাসার্ধ কত, 49। তাই তো বলেছে, হ্যাঁ। তাহলে পথের ক্ষেত্রফল, পথ মানে কোনটা বলো তো, এটার ক্ষেত্রফল। তা আমি এক কাজ করবো, কীভাবে বের করবো, বড় বৃত্তের ক্ষেত্রফলের থেকে ছোটো বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে আমি কী হবো, বাকি বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে বলো তো, পাই r স্কোয়ার মাইনাস পাই r স্কোয়ার। তুমি বলবে এটা কেন করলাম, এটা বড় বৃত্তের মানে বড় আর এটা ছোটো আর, এটা হচ্ছে বড় আর এটা কত আর বলো তো, ছোটো আর। তাহলে পাই কমন নাও, ঠিক আছে, পাই কমন নিলে পাই কমন নাও, বড় আর মানে 49-এর উপরে স্কোয়ার মাইনাস 42-এর উপরে স্কোয়ার। এখানে হলো পাইয়ের মান 22/7, আর এটা স্কোয়ারটা করবে, স্কোয়ারটা করে বিয়োগ করে দেবে, অ্যান্সার এটা চলে আসবে। ঠিক আছে, যদি না পারো দেখো করে দিচ্ছি একবার, বলবে স্যার করে দেখালো না। 9 9 81 1, হাতে কত থাকলো 8, 4 9 36, 4 9 36, 36 72, 72 আর 8 হচ্ছে 80, 0 হাতে কত 8, 4 4 16, 8 24। একটু দেখবে ভুল হতে পারে। এটা করলে কত হচ্ছে, 2 2 4, ঠিক আছে, আর এদিকে হলো 4 2 8, 8 2 4 2 8, তাই তো, 8 8 16 6, হাতে কত হলো 1, 4 4 16 1 17, 1764। তাহলে 2401 আর 1764, তাহলে নামছে এখানে কত বলো তো, 7, তাই তো হচ্ছে, হ্যাঁ, হাতে আসবে 7, তাহলে হচ্ছে কত এখানে 3, হাতে আসবে কত 8, 8 থেকে 4 পুরাতে 6 মিলে যাবে এদিকে, তাই তো। তাহলে হচ্ছে দেখো 22/7 আর 63/7, তো 7 দিয়ে যাবে, 7 9 63, 7 1 7, এটা গুণ করবে দেখবে চলে আসবে 2002, একদম রাইট অ্যান্সার আছে। বোঝাতে পারলাম তো। যখন এই ধরনের থাকবে তখন এই ফর্মুলাটা ইউজ করবে, যে বড় পাই আর স্কোয়ার মাইনাস ছোটো পাই আর স্কোয়ার। ঠিক আছে,
বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? এবার সেম কথা, আবার বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? এখানেও সাকসেসিভ করে দেবে। a প্লাস বি প্লাস এ বি বাই কত আছে বলো তো 100, সেটা করবে দেখবে 125, 25 কত 50 50 100, আর এখানে 25% হয়ে যাবে। দেখো এইবার চলে আসলো কি বলো তো আমাদের আয়তঘন। এই ফর্মুলাগুলো তোমাকে জানতে হবে, ফর্মুলাগুলো না জানলে তুমি কিন্তু পারবে না। তাহলে আয়তঘন বা ঘনক মানে কি? আয়তঘন বা ঘনক মানে কি? আয়তঘন বা ঘনক মানে হচ্ছে আমাদের লুডুর ছক্কা। কি বলো তো? লুডুর ছক্কা। লুডুর ছক্কা বা ধরো আমাদের কোলগেটের বাক্স, ঠিক আছে, কোলগেটের বাক্স বলতে পারো, বা জুতোর বাক্স, এগুলো হচ্ছে ঘনক, আয়তঘন। আর ঘনক কি? রুবিক্স কিউব, লুডুর ছক্কা, এগুলো। তাহলে তোমাকে বুঝতে হবে যে কি আয়তঘন। আয়তঘনের কর্ণের ফর্মুলা কী আছে বলো তো? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার, মানে এটা রুট ওভার হবে, ঠিক আছে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার, বা এই রূপটা এরকম হবে লেংথ স্কোয়ার ব্রেথ স্কোয়ার হাইট স্কোয়ার, মানে এল মানে লেংথ দৈর্ঘ্য, ব্রেথ মানে হাইট, আর প্রস্থ। সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কী আছে দেখো ভালো করে বুঝবে, এই পুরো এটা ফর্মুলা, ঠিক আছে, এখান থেকে এখানে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা, এই ফর্মুলাটা খুব ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে। তাহলে কী আছে ফর্মুলা? সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য, বা ফর্মুলাটা আছে সেকেন্ড 2 ইজিক্যাল টু এল ইন্টু বি। তো এটা মুখস্থ করবে, হয়ে যাবে, ঠিক আছে। 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ প্রস্থ। আয়তঘনের আয়তন ফর্মুলা কী আছে বলো তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তারপরে বলছে একক পুরু ফাঁপা সমকোণী। ফাঁপা সমকোণী মানে কি? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অ্যাডভান্স লেভেলে আসে, মাঝে মাঝে আসে তোমাদের, তো মাঝে মাঝে আসে না। ধরো একটা আয়তঘন আছে, আয়তঘনের ভেতরে ফাঁপা আছে, বড় আয়তঘন, তার ভেতরে ফাঁপা আছে, ঠিক আছে, মানে এতটুকু পুরু, ভেতরে ফাঁপা। তাহলে ফর্মুলাটা হচ্ছে এটা, ঠিক আছে, ফর্মুলাটা একটু দেখে নেবে। আর ম্যাথের ভিডিও সেকশনে যাবে, তোমাদের কেন এগুলো দেখাচ্ছি বুঝবে, যে ম্যাথ যাদের সমস্যা আছে দেখবে একটু ভালো করে। এই দেখো এখানে এই যে 72টি ম্যাথের সমাধান করেছি 2 ঘন্টা 15 মিনিট, এটার ভিউ এখন 995 দেখছো, প্রায় 1.5K মতো হয়ে গিয়েছে, ঠিক আছে, স্টুডেন্টরা দেখছে। তারপর এটা দেখবে প্রায় 1.4K হয়ে গিয়েছে 72টা ম্যাথ। এই যে 27টা ম্যাথের টাইপ তোমাদের যেটা আছে সেটারই সমাধান তোমরা করাচ্ছি এখন। আর তার ঠিক নিচেই দেখবে ম্যারাথন ক্লাস কয়েকটা আছে, ম্যারাথন ক্লাসগুলো দেখবে, তাহলে তুমি অঙ্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার আসি আমাদের ঘনক, মানে লুডুর ছক্কা। লুডুর ছক্কার ফর্মুলাগুলো কি? সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার বা 6 স্কোয়ার, এটা মনে রাখলে হবে, এটা মনে রাখলে হবে। আয়তন কি আছে? বাহু কিউব, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বাহু √2, ঠিক আছে। ঘনকের প্রতিতলে, আচ্ছা প্রতিতলের ক্ষেত্রফলের কর্ণ, তাহলে কর্ণ হচ্ছে বলতো বাহু √2 বা এ √2, ঠিক আছে, মানে প্রত্যেকটা তল মানে কি? বর্গাকার তল, সেটা হলো। তো কর্ণের দৈর্ঘ্য এটা বাহু √3, যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? কর্ণ কী আছে? বাহু √2, কিন্তু আয়তঘনের ক্ষেত্রে √3 আছে। ওই ফাঁপা যদি হয় তাহলে এই ফর্মুলা আছে, ঠিক আছে। দেখো একটি ঘনকের প্রতিটি বাহু 4 সেমি হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, আয়তন কত, কর্ণ কত, খুব ভালো করে বুঝবে। ঘনক কেমন হয় দেখতে? এরকম হয়, লুডুর ছক্কা, ডাইস, রুবিক্স কিউব, এরকম হয়, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো কোশ্চেন আমাকে বলেছে প্রত্যেকটা কত মিটার? 4 মিটার, মানে প্রত্যেকটা 4 মিটার। ঘনক মানে কি? সবই সমান হবে। তাহলে প্রথম কথা বলেছে ঘনকের সমগ্রতলের ফর্মুলা। সমগ্রতলের ফর্মুলা কি আছে? 6a স্কোয়ার সমগ্রতল। ক্ষেত্রফল, আয়তন কি আছে? বাহু কিউব। আর কর্ণ কি আছে? বাহু √2। তাহলে আমি এখানে ধরলাম বাহু মানে কতটুকু বলো তো, মানে এ মানে অ্যাকচুয়ালি এখানে কত বলো তো? 4। এটা কি আছে বলো তো? বাহু, কারণ বলেছে না বাহু কতটুকু আছে? 4 সেমি, তাহলে এ মানে আমি ধরলাম বাহু। এবার বসাও, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 4-এর ওপরে স্কোয়ার, 4 4 16, তাহলে 6 ইন্টু 16, 6 16 96 বর্গমিটার, 96 বর্গমিটার। বাহু কিউব, বাহু কিউব মানে 4-এর উপরে কিউব, 4-এর উপর কিউব করলে কত? 64, দেখো 64। তারপর আছে কে আছে আমাদের? কর্ণ, কর্ণ ফর্মুলা বাহু √3, তাহলে বাহু মানে 4, ঠিক আছে, √3, এটা 2 না √3, তাহলে √3 করলে কত হচ্ছে বলো তো? এটা তো বলো, বোঝা গেছে? একদম ইজি। কোনো আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, খুব ভালো কথা, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা। আয়তঘনটি সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণ চেয়েছে। এবার আয়তঘন, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণ আর আয়তন এক এক করে বের করি। দেখো প্রথম কথা, দৈর্ঘ্য আছে 12, প্রস্থ আছে 10, আর উচ্চতা আছে কত? 8। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আয়তঘনের সমগ্র তলের ফর্মুলা কী আছে বলো তো? 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ
প্লাস প্রস্থ গুণন কী আছে উচ্চতা, প্লাস উচ্চতা গুণন কী আছে বলো তো দৈর্ঘ্য। বলো মনে আছে ফর্মুলাটা? একটু আগে দেখালাম যে। তাহলে 2 ইন্টু কত বলো তো দৈর্ঘ্য কত আছে 10, 12 গুণ 10, প্লাস কত আছে প্রস্থ কত আছে 10 গুণ কত আছে বলো তো 8, প্লাস উচ্চতা কত আছে 8 গুণ কত দৈর্ঘ্য 12। দেখো মেলাও, এটা কত হলো 120, যোগ কত হলো বলো তো 80, যোগ কত হলো বলো তো 8 12 96। তাহলে পুরোটা করে নাও, এটা 2 গুণ, তাহলে এটা হচ্ছে 200, তাহলে ওটা হচ্ছে 2 গুণ 296, তাই তো? হ্যাঁ 296। তাহলে গুণ করলে 6 দুগুণি 12, 9 দুগুণি 18, একে 19, 9 হাতে কত 1, 592 মিটার স্কোয়ার। দেখো কি লেগেছে, বুঝা গেল? এটা কি হলো বলো তো সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কি আছে বলো তো সমগ্র তলের ক্ষেত্রফল। এবার তুমি বলবে আয়তন কি? আয়তন কি? আয়তনের ফর্মুলা কি আছে বলো? ঘনকের আয়তনের ফর্মুলা কি আছে? কমেন্ট করো সবাই। আয়তনের ফর্মুলা কি আছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি আছে বলো তো উচ্চতা। দৈর্ঘ্য আছে 12, প্রস্থ আছে 10, উচ্চতা কত আছে 8। তাহলে কত হচ্ছে 8 12 96 আর 10 960। এই দেখো 960। বলো বোঝা গেছে? তুমি বলবে কর্ণ, কর্ণের ফর্মুলা কি আছে? কর্ণের ফর্মুলা আছে √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস কত বলো তো উচ্চতা স্কোয়ার। এটা মনে আছে? তাহলে দেখো √/, দৈর্ঘ্য স্কোয়ার মানে 12-এর উপরে স্কোয়ার, প্রস্থ মানে 10-এর উপরে স্কোয়ার, উচ্চতা মানে 8-এর উপরে স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার 144, এটা স্কোয়ার করলে 10 10 100, আর এটা করলে 8 64। তাহলে পুরোটা যদি তুমি ভাঙো, ভেঙে করলেও হয়ে যাবে, ঠিক আছে? ভেঙে যদি করি আমি দেখি ব্যাপারটা কী হচ্ছে। 144কে আচ্ছা ভাঙো, ঠিক আছে? যেমন তুমি যদি ভেঙে বলো 144কে ভাঙলে কত দিয়ে হচ্ছে? 3 দিয়ে হচ্ছে, তাই তো? আচ্ছা দেখো একবারে যোগ করে তারপর করছি, লসাগু করে করছি, সুবিধা হবে, ঠিক আছে? তাহলে যোগ করলে 244 আর হচ্ছে 64, 308। কেন 8 হবে দেখো? 144 আর 100, 244, 244 আর 64, 244 আর কত বলো তো 64। তাহলে কত হচ্ছে বলো তো 8 6 4 10, 308 হচ্ছে, ঠিক আছে? তাই তো বলি। তো 308 যদি করো তাহলে দেখো কেমন হচ্ছে ব্যাপারটা। 2 দিয়ে করলে কত? 15 দুগুণি 30, 4 দুগুণি 8, আবার 2 দিয়ে করলে 7 দুগুণি 14, 7 দুগুণি 14। তো এবার দেখো এটাকে ভাঙার দরকার নেই, অ্যান্সার দেখো ওরকমই দেওয়া আছে। তাহলে দুটো 2 যদি থাকে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 2 গুণ 2 গুণ 77। তো 77 বর্গ যায় না, 7 11 77 মৌলিক সংখ্যা। তাহলে দুটো 2 বাইরে আসবে, 2 রুট কত হবে বলো তো 77, 2 রুট 77 মানে একদম রাইট অ্যান্সার আছে। বোঝা গেল? তো এইভাবে অঙ্কগুলোকে করতে হবে, যদি একটু বুদ্ধিমত্তার সাহায্যে করতে পারো তাহলে তুমি দেখবে যে অঙ্কগুলো তোমার চলে আসবে, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় পরিমিতির কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখতে হবে, তবে তোমার কাছে একটু ইজি হবে, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, ঠিক আছে? দেখো এটি কেরোসিন টিনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 24 সেমি, প্রস্থ 24 সেমি, উচ্চতা 35 সেমি। আবার 3.15 মিটার দীর্ঘ, 1-2 মিটার প্রস্থ এবং 0.72 মিটার গভীর আয়তঘনাকার ট্যাঙ্কে যে কেরোসিন আছে তা দিয়ে এইরূপ কতগুলি ভর্তি হবে। মানে কি? মানে কি বড় একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্ক থেকে ছোট ছোট ড্রামে ভর্তি করা হবে, ছোট ছোট ড্রামে ভর্তি করা হবে। বোঝা গেল? তো বড় ট্যাঙ্কের দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 3.25 মিটার, প্রস্থ আছে 1.2 মিটার আর উচ্চতা আছে 0.72 মিটার। কিন্তু ছোটো যে ড্রামগুলো আছে সেগুলো আয়তঘনাকার, এগুলো আছে 24 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ আছে 24 সেন্টিমিটার, উচ্চতা আছে 3.35 সেন্টিমিটার। এই অঙ্কটা যখন করতে যাবে তুমি দেখবে স্যার ওপরেগুলো তো আছে সেন্টিমিটার, কিন্তু এগুলো তো আছে মিটার, তাহলে সবগুলোকে আমাকে মিটারে নিতে হবে। তাহলে আমি এগুলোকে মিটারে নিই। 3.15 যদি মিটার হয়, মিটার থেকে সেন্টিমিটার গেলে কী করতে হয় বলো? মিটার থেকে সেন্টিমিটার গেলে মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার 100 দিয়ে গুণ করবো। তাহলে যদি আমি 3.15কে 100 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 315 সেন্টিমিটার। এটা কি বলতো? দৈর্ঘ্য। আশা করি বোঝাতে পারলাম। প্রস্থ, প্রস্থ কত আছে 1.2 ইন্টু কত আছে বলতো 100, তাহলে হলো কত 120 সেন্টিমিটার। এটা হলো কি বলতো? প্রস্থ। আর তুমি বলবে গভীরতা কতটুকু আছে? গভীরতা আছে 0.72 ইন্টু কত আছে বলতো 100, তাহলে এটা হয়ে গেল পুরোপুরিভাবে 72 সেন্টিমিটার। বোঝা গেল? এবার তুমি বলবে ঠিক আছে এটা তো বুঝলাম, তাহলে আর কি করব? আমি করব বড়টার আয়তন বের করব আর প্রত্যেক ছোটোটার আয়তন দিয়ে ভাগ করে দেবো। মানে ধরো বড়টার আয়তন হলো 100 আর প্রত্যেকটা হলো 5, তাহলে 100 দিয়ে 5কে করলে কতগুলি লাগবে বলো তো? 20টি লাগবে না? কতগুলি লাগবে? 20টি। তাহলে করো এখানে। তাহলে প্রথমে আয়তন কতটুকু আছে বলো তো? মানে অ্যাকচুয়ালি আয়তন কী আছে? আয়তনের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত আছে? উচ্চতা 72, তাই তো?
হ্যাঁ আর নিচে কত আছে বলো তো 24 গুণন 24 গুণন কত আছে বলো তো 35। এবার একটু কাটাকুটি করো। দেখো কাটাকুটি যদি করি আমি, প্রথমে এগুলো কাটো, 12 দিয়ে কাটো, 12 দুগুণি 24, 12 10 কত 120। এগুলোকে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 5 7 35। এটা আই থিঙ্ক 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে কত 4 7 28, 3 5 7 35। ঠিক আছে, এবার দেখো 24 দিয়ে 72কে যায়, 3 24 আই থিঙ্ক কত হচ্ছে বলো তো 72। এখানে 2 এখানে 2 কাটতে পারি, তাহলে নিচে কিছু নেই, তাহলে 3 45-এ কত হয় বলো তো 3 45-এ হয় 135। তাহলে মোট কতগুলি লাগবে বলো তো 135টি ট্যাঙ্ক হবে। কত ট্যাঙ্কার হবে 135। তাহলে আবারও বলছি, এটা কি থেকে বের করলাম বলো তো, এটা আমি বের করলাম আয়তন থেকে। কি থেকে বলো তো আয়তন থেকে। কি থেকে বের করলাম আয়তন থেকে। আয়তন থেকে কনসেপ্টটা বের করলেই তোমার হয়ে যাবে। আশা করি অঙ্কটা তোমার বোঝা গিয়েছে। দেখো যদি এটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 600 সেন্টিমিটার হয়, তাহলে ঘনকের আয়তন কত? একদম বেসিক কোশ্চেন। ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে বলতো 6 ইন্টু এ স্কোয়ার। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু এ স্কোয়ার। এটাই বলেছে কতটুকু বলো তো 600। তাহলে 600 দিয়ে কাটলে কত হচ্ছে 100। এ স্কোয়ারের ভ্যালু তো এর ভ্যালু কত √100। √100 মানে কত বলো তো এর ভ্যালু আসলে বাহু কতটুকু বলো তো 10। বাহু কতটুকু হলো 10। তুমি বলবে কি আছে আয়তন চেয়েছে, আয়তনের ফর্মুলা কি বলো? আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব। বাহু কিউব মানে 10-এর কিউব করলে কত হচ্ছে 1000। 1000 আছে কোথাও? হ্যাঁ এই যে এই নাম্বার অপশন। ঠিক আছে, এগুলো কোশ্চেন একদম জিনিস বেসিক কোশ্চেন। লোহার তৈরি 9 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক গলিয়ে 8টি ছোট ঘনক ঢালাই করা হলো, প্রতিটি ছোট ঘনকের বাহু কত? খুব ভালো কোশ্চেন, ভালো করে বুঝবে। ধরো এই টাইপের একটা বড় ঘনক আছে, ঠিক আছে, কত সেমি বাহু বিশিষ্ট 9 সেমি। তো এই ঘনক থেকে কতগুলি ঘনক তৈরি করা হলো বলো তো 8টি ঘনক তৈরি করা হলো। 8টি ঘনক তৈরি করা হলো, ঠিক আছে, ছোট ঘনক ঢালাই করা হলো। তো কোশ্চেনে বলেছে এই 8টি ঘনকের বাহু কত? খুব ভালো কথা বুঝবে। তাহলে আমরা বলতে পারি এই বড় ঘনকটির যে আয়তন আর এই ছোট 8টির ঘনকের আয়তন কি আছে? সমান। তাহলে এক কাজ করি, ঘনকের আয়তনের ফর্মুলা কি আছে? বাহু কিউব। বাহু কিউব। তাহলে বড় ঘনকের আয়তন যে আছে সেটার বাহুর ওপরে কিউব সমান সমান ছোট ঘনক কয়টি আছে? 8টি, তার বাহুর ওপরে কিউব। বা তুমি এভাবে করতে পারো এটাকে, ছোট ঘনক আছে 8টি, তার বাহুর ওপরে কি আছে বলো তো কিউব। আর এদিকে কত হবে বলো তো বাহু কিউব হবে বড় ঘনকের। তাহলে ছোট ঘনক 8 ইন্টু বাহু কত ধরলাম আর এর উপরে কিউব, আমি জানি না কত আছে বাহু, আর সেটাই চেয়ে ছোটো ঘনকের বাহু আছে। তাহলে এটার বাহু কত ছিল 9-এর ওপরে কিউব। তাহলে যদি আমি আর কিউবের ভ্যালু বের করতে পারি, তাহলে 9-এর কিউব ওপরে নিচে কত হচ্ছে 8, 9 কিউব বাই 8। তাহলে আর কিউব সমান সমান কত হয় বলো? 9 কিউব করলে এখানে হচ্ছে 9 গুণ 9 গুণ 9, ঠিক আছে। আর 8কে যদি তুমি এমন করো, এবার দেখো ব্যাপারটা বোঝো, অঙ্কটা এখানেই শেষ। যদি আমি এখান থেকে আর এর ভ্যালু বের করি, তাহলে আমি করবো কিউব রুট করবো না? কিউব রুট মানে কত আছে? 3টি 9 আছে, আর নিচে কত আছে বলো তো 8 আছে। 8 মানে 2 গুণ 2 গুণ 2। তাহলে 9-এর থেকে একটা 9 বাইরে আসবে, এখানে 2 আসবে। তাহলে আর এর ভ্যালু কতটুকু বলো তো 4.5। 4.5, 4.5 মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অঙ্কটা একটু বুঝতে হবে, যে ধরে নিলাম যে বাহু কিউব হলো, বাহু কিউব মানে আর কিউব, তাহলে 8 নিচে আসবে। এবার কিউবটা তুলতে গেলে এটা ভাঙলে কত হয়? 3টা 9। তো কিউব তুলতে গেলে কিউব রুট করতে হবে। কিউব রুট মানে 3টা 9 থেকে কটা 9 আসবে? একটা 9। আর দুটো 8কে ভাঙলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো তার থেকে 2-এর থেকে 2 আসবে, তার মানে 4.5, ঠিক আছে। এবার আসছি কি বলো তো আমাদের, এবার আসছি আমরা বৃত্ত। কিসে আসছি? বৃত্ত। তো বৃত্ত না চোং দেখতে কেমন হয় বলো দেখি? চোং দেখতে কেমন হয় বলো দেখি? তোমাদের মনে আছে কারো? চোং দেখতে হয় অ্যাকচুয়ালি সিলিন্ডার, যেটাকে বলি আমরা ইংলিশে কি বলি? সিলিন্ডার। দেখতে কেমন হয়? এইরকম হয়। গ্যাসের সিলিন্ডার যেরকম হয় দেখতে, সেরকম হয়। তাহলে এটা কি হয়? এটা কি হয়? তার ভূমি। এটা কি হয় বলো তো? এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে, এটা হয়। তো এবার কি কি ফর্মুলা আছে? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল মানে এটা তো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফল 2πr। বক্রতল মানে চোঙের বাইরের তলটা। ধরো চোঙ আছে, চোঙের বাইরের দিকের অংশটা, গ্যাসের সিলিন্ডারের যে বাইরের দিকের অংশটা সেটা। তারপর সমগ্রতলের ক্ষেত্রফল 2πr × r + h, ঠিক আছে। তারপর বলছে কি দেখো লম্ববৃত্তাকার চোঙের ঘনকের
ফলের আয়তন, ঘনফল বা আয়তন, আয়তন পাই আর স্কোয়ার এইচ, খুব গুরুত্বপূর্ণ। ফাঁপা চোঙ যদি হয় তাহলে এটা 2 পাই আর প্লাস এইচ, এটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ যদি হয়, চোঙের আয়তন কত হচ্ছে পাই এইচ ইন্টু আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। তো মেইনলি আমি তোমাকে বলবো এখান থেকে এই 3টি ফর্মুলা মুখস্থ করবে, 4টি ফর্মুলা, ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ঘনফল বা আয়তন। বোঝা গেছে? চলো কোশ্চেনে যাই। দেখো তাহলে চোঙ থেকে প্রথম কোশ্চেন যেটা আছে কি বলেছে কোশ্চেনে দেখি, যে 4 সেমি বাহুবিশিষ্ট ঘোরাকৃতি কাঠের টুকরো থেকে বৃহত্তম যে চোঙ কেটে নেওয়া যায় তার আয়তন কত? উত্তর দেওয়া আছে 2156। তো 4 সেমি হবে না, এটা 14 সেমি হবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝবে, এটা হচ্ছে আমাদের 14 সেমি। এবার ব্যাপারটা বুঝবে, একটা ঘনকের টুকরো আছে এরকম, ঠিক আছে, এখান থেকে তুমি একটি চোঙ তৈরি করবে। তাহলে চোঙ তৈরি করলে কেমন হবে? চোঙের রেডিয়াস তো এটাই হবে, ঠিক আছে, এটা ধরো চোঙের ব্যাসার্ধ, মানে ব্যাপারটা হচ্ছে এইটাই চোঙের রেডিয়াসটা হলো, ঠিক আছে। তাহলে চোঙের হাইট কতটুকু হবে? 14ই হবে। আর চোঙের ব্যাসার্ধ কতটুকু আর কতটুকু হবে বলো তো? অর্ধেক হবে, 7 হবে, কারণ এটা পুরোটা কত ছিল? 14। তাহলে হাইট হচ্ছে 14, 7 হচ্ছে কি রেডিয়াস। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, কারণ ওই পুরোটা দিয়েই আমি চোঙ তৈরি করব। তাহলে হাইট পুরোটাই নেব আর রেডিয়াস পুরোটাই নেব শঙ্কুর। তাহলে চোঙের আয়তন কত? আয়তন ফর্মুলা কি আছে? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার, পাইয়ের মান কত? 22/7, রেডিয়াস কত আছে? 7, 7-এর উপরে স্কোয়ার মানে 7 গুণ 7, হাইট কত আছে বলো তো? 14। তাহলে এখান থেকে 7 7 কাটতে পারি, আর এটাকে যদি গুণ করো 7 দুগুণে 14, 4 হাতে কত? 154, গুণ কত আছে বলো তো? 14, 4 4 আর 16, এটা পুরোটা গুণ করবে, দেখবে চলে আসবে 2156 মিটার স্কোয়ার, ঠিক আছে। তার মানে অ্যান্সার একদম ঠিক আছে। তো ওই স্ট্রাকচারটা তোমাকে বুঝতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের কেবলমাত্র উচ্চতা 20% বৃদ্ধি পেলে আয়তন শতকরা কত হবে? উচ্চতা শুধু 20% বৃদ্ধি পায়। তাহলে এক কাজ করে, ধরো আয়তনের ফর্মুলা কী আছে? পাই আর স্কোয়ার এইচ, পরবর্তীতে আছে পাই আর স্কোয়ার এইচ। এবার ব্যাপারটা বুঝবে, এটাও এইচ হলো, এটা বাড়লো। এবার কথা হচ্ছে যে আমি কি করতে পারি? পাই পাই কাটতে পারি, আর আর কাটতে পারি, তাই না? তো হাইট ধরো প্রথমে ছিল 10, পরবর্তীতে 20% যদি বৃদ্ধি পায়, তাহলে বলেছে আয়তন শতকরা কত বৃদ্ধি হবে, তাই তো? তাহলে 20% যদি বৃদ্ধি পায়, তাহলে 20% বৃদ্ধি মানে এটা কত হবে বলো তো? 12 হবে, আই থিঙ্ক। হ্যাঁ, 12 হবে। তাহলে আয়তন বলছে শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আগে আয়তন ছিল 10, এখন কত হবে? 12। তাহলে কত বাড়লো বলো তো? 2। তাহলে আয়তন বৃদ্ধি পাবে 10-এর উপরে 2, মানে শতকরা কত পার্সেন্ট বলো তো? শতকরা কত পার্সেন্ট বলো তো? 20%। তাহলে আমাদের যে অ্যান্সার হবে সেটার অ্যান্সারে কত পার্সেন্ট বলো তো? 20% হবে। এটা হচ্ছে অঙ্ক। চোঙের কেবলমাত্র উচ্চতা 20% বৃদ্ধি পেলে আয়তন কত? হ্যাঁ, তাহলে আয়তনের ফর্মুলা কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি ধরলাম এটার হাইট আগে 10 ছিল, এবার হাইট বর্তমান কত হলো? 12 হলো। তাহলে পাই আর স্কোয়ার তো কাটাই যাবে। তাহলে হাইট 10 থেকে 12 হলো, এটাই আয়তনের অনুপাত হবে। যেহেতু আয়তন থেকে বের করছি, তাহলে 10-এর উপর 2 মানে 20% রাইট আনসার। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ দুই প্রান্ত ক্ষেত্রফলের সমষ্টি, এটির বক্রফলের ক্ষেত্রফলের সমষ্টি 4/5 হয়, তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতা কত? খুব ভালো করে অঙ্কটা পড়বে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। একটা চোঙ আছে, খুব ভালো কথা। চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফল, মানে ব্যাপারটা হয় কি? চোঙ এরকম হয়, এরকম হয়। তাহলে দুই প্রান্তের ক্ষেত্রফল মানে কি? এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা, ধরো আর আছে এটা, তাহলে এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, ওপরটার ক্ষেত্রফল কত হবে বলো তো? দাঁড়াও, নিচের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু কত হবে? 2 হবে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত বলো তো? 2 পাই আর স্কোয়ার। দুটির ক্ষেত্রফল, কারণ এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কী হবে? সমান, বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের 4/5। সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কী বলো তো? সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, তাই তো? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, খুব ভালো কথা। এইবার কোশ্চেনে বলেছে এটা আর এটার মধ্যে কি পার্থক্য আছে। বলেছে লম্ববৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি এটির বক্রতলের ক্ষেত্রফলের 5/4। মানে এটার থেকে এটা তার 5-এর কত অংশ বলতো? বা 4/5 অংশ অ্যাকচুয়ালি যেটা বলা যায়। মানে যদি এটা 5 হয় তাহলে এটা কত হবে? 4 হবে। তাহলে অঙ্কটা করবো কী হবে? সমাধানের নিয়মে। সমাধানের নিয়মে করলে দেখো কত বলতে পারি? 2 পাই আর স্কোয়ার সমান সমান বলতে পারি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এবার ব্যাপারটা ভালো করে বুঝবে। ব্যাপারটা হচ্ছে এটা যদি 5 হয়, এটা কত হবে? 4। পরিষ্কার বলেছে যে দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল যদি 5 হয় তাহলে এটা হবে 4। সমগ্রতলের ক্ষেত্রফল যদি 5 হয় তাহলে এটা কত হবে বলো তো? 4।
কিন্তু আমি তো সমান সমান করে চাইলে তা আমি এই দিকে 5 গুণ করব আর এই দিকে কয় গুণ করবো বলো তো 4 গুণ করবো। বলো ব্যাপারটা বোঝা গেছে? এটার 5 হলো, এটা 4, তাহলে আমি এই দিকে 5 গুণ করবো, এদিকে 4 গুণ, যেহেতু সমান সমান করেছি। এবার তুমি দেখো এটা কত হলো, 5 দুগুণি 10, ঠিক আছে, পাই আর স্কোয়ার। আর এটা কত হলো বলো তো, 4 দুগুণি 8 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, দেখি এখান থেকে কী করা যায়, কতটুকু কাটাকুটি করা যায়। দেখো কাটলে হচ্ছে 5 দুগুণি 10 আর এখানে কাটলে 4 দুগুণি 10, 8। পাই পাই আমি কাটতে পারছি, এখানে একটা আর এখানে একটা আর কাটতে, এখানে একটা আর রয়ে গিয়েছিল, এটা ভুল করেছি। তাহলে এখানে হচ্ছে আমাদের 5r আর এদিকে কত হচ্ছে বলো তো 4r প্লাস 4h। তাহলে আরগুলোকে একদিকে করো, 5r এটা মাইনাস কত বলো তো 4r ইজ ইকাল টু 4h। তাহলে তাহলে বলতে পারি r ইজ ইকাল টু 4h। তাহলে r এর ভ্যালু হচ্ছে 1, h এর ভ্যালু কত বলো তো, r এর ভ্যালু 4, h এর ভ্যালু কিছু নেই মানে 1। তাহলে বলতে পারি r ইজ টু h সমান সমান কত বলো তো 4:1, 4:1। তো কোশ্চেনে কী চেয়েছে, উচ্চতার অনুপাত কত, তাই তো? উচ্চতার অনুপাত কত দাঁড়াও দেখি, 4:1, ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত চেয়েছে। তো আমার তো 4:1 আসছে, আনসারে দেওয়া আছে 5:1। দাঁড়াও দেখি, 4r 4h, এটা প্লাস দিয়ে মাইনাস আসলো আর, হ্যাঁ 4:1ই হবে, এটা 5 হবে না, হ্যাঁ 4:1ই হবে। দাঁড়াও, ফোর ইস টু ওয়ান হবে, ঠিক আছে, 4:1ই হচ্ছে এখানে আমাদের রাইট আনসার। হ্যাঁ, উচ্চতা হচ্ছে 4 আর হাইট হচ্ছে 1। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন। এবার বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু। শঙ্কুর আমাদের কী কী জানতে হবে, শঙ্কুর কয়টা ফর্মুলা জানতে হবে, যে তির্যক উচ্চতা কত হয়, এটা এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস কত বলতো আর স্কোয়ার। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। লম্ববৃত্তাকার শঙ্কুর সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে পাই আর ইন্টু আর প্লাস এল। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। বোঝা গেছে? এই ফর্মুলা কটা তোমাকে জানতে হবে। এবার শঙ্কুর একটা জিনিস বুঝতে হবে, শঙ্কুর দেখতে কেমন হয়, এইরকম হয়, তাই তো? এরকম যদি হয় এটা 90 ডিগ্রি হয়। এটা কি হয় বলো তো, এটা হয় শঙ্কুর ভূমি। ঠিক আছে, এটা হয় ভূমি। এটা কি হয় বলো তো, তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বা এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এটাই হচ্ছে কি বলো তো হাইট বা উচ্চতা। ঠিক আছে, এটা এইচ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে আমাদের আর। এটা তোমাকে বুঝতে হবে। আর এটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে। চলো ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। একটি শঙ্কুর ব্যাসার্ধ 7 সেমি, উচ্চতা 9 সেমি, এটার আয়তন কত? আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাইয়ের মান কত বলো তো 22/7, আর স্কোয়ার মানে আর কত 7-এর উপরে স্কোয়ার মানে 7 ইন্টু কত হাইট কত 9, বাস কাটাকুটি করো। দেখো এখানে 7 7 তুমি কাটতে পারো, 3 3 9, তাহলে 2 আর 3 7 21, তাহলে 21 গুণ করলে 462 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, একটি শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে কতটুকু? ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি এবং উচ্চতা 24 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ফর্মুলা কী আছে? শঙ্কুর সমগ্রতলের ফর্মুলা কী আছে বলো তো পাই আর এল। এক কাজ করি না, পাই আর এল এটা কি বলো তো সমগ্রতল, সরি এটা হচ্ছে আমাদের বক্রতল। সমগ্রতলের ফর্মুলা পাই আর প্লাস আর এল, তাই তো? আমি ভুলে গেছি মাসে পার্শ্বতল সমগ্রতলের ক্ষেত্রে পাই আর প্লাস হচ্ছে আর এল, পাই আর প্লাস কত বলো তো আর এল। সমগ্রতলের ফর্মুলা কি আছে? পাই আর প্লাস হচ্ছে আর প্লাস কত বলো তো এল। তো এখানে এলটা জানতে হবে। এক কাজ করি, দেখো ত্রিভুজটা এমন হবে, ব্যাসার্ধ কত হবে 7 আর উচ্চতা কত হবে 24। তাহলে এখানে 7 24 যেটা হয় ট্রিপলেট তৈরি হয়। ট্রিপলেট তৈরি হলে এটা কত হবে বলো তো 25 হবে। আই থিঙ্ক যেটা 25 হবে। দেখো 25, তুমি বলবে কী হবে? বলবে কী হবে, কারণ এই দুটো আমার জানা ছিল। তাহলে আমরা কী করবো, অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব করলে 7 7 49 আর ভূমি করলে 576 হয়। তাহলে অতিভুজ স্কোয়ার যদি থাকে এই দুটো রুট করে দেবো। রুট করলে কত হয় বলো তো 625। 625-এর বর্গমূল কত হয় বলো তো 25। তাহলে এটা হচ্ছে 25, তাহলে এল হচ্ছে 25। এবার বসাও, পায়ের মান কতটুকু আছে 22/7 ইন্টু আর কতটুকু আছে 7। আর এখানে দেখো এটা হলো 7 আর এল কত হলো বলো তো 25। তাহলে যোগ করলে কত হলো বলো তো 32। আশা করি ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার।
আর প্লাস এল মানে আর হচ্ছে 7 আর এল মানে কত 25, যোগ করলে 32, তাহলে 7 7 কাটতে পারি, 2 দুগুণি 4, এটা যদি তুমি করো তাহলে একদম 704 চলে আসবে। আর এটা কি ছিল বলো তো, এটা হচ্ছে এল এর মান, ঠিক আছে, এটা চলে আসবে 704। কত হবে বলো তো, 704। আশা করি ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার। দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান, তো এটির উচ্চতা আর সংখ্যামান কত? তাহলে দেখো কি বলতে পারি, ভূমির ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান যদি সমান হয় তাহলে এর উচ্চতা কত? তাহলে ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত আছে, পাই আর স্কোয়ার, ঠিক আছে, আর বলেছে আয়তন কত আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো হাইটটাই তোমাকে বের করতে হবে। তাহলে এক কাজ করতে পারি, পাই পাই কাটতে পারি, আর স্কোয়ার কাটতে পারি, তাহলে দেখো এইচ ইজিক্যাল টু কত হচ্ছে বলো তো 3, এইচ ইজিক্যাল টু কত হচ্ছে 3, যেটা একদম রাইট অ্যান্সার আছে। দেখো নেক্সট কোশ্চেন, একই ব্যাসার্ধ এবং উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ এবং আয়তনের অনুপাত কত? একই উচ্চতা এবং একই ব্যাসার্ধ, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, পাই আর স্কোয়ার এইচ, আর এখানে শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এক কাজ করতে পারি, দেখো এখানে পাই পাই আমি কাটতে পারি, এখানে আর স্কোয়ার কাটতে পারি, কেন? কারণ এগুলো কি আছে সমান, তাহলে হাইট কাটতে পারি। তাহলে এখানে হচ্ছে বলতো 3 ইজিক্যাল টু 1, 3 অনুপাত 1, তার মানে কি, ঠিক আছে, আয়তনের অনুপাত চেয়েছে, তো আয়তনের অনুপাত যদি হয় সেটা 3:1 হবে, তাহলে যেটা হচ্ছে একদম রাইট অ্যান্সার। এগুলো বেসিক কোশ্চেন, এগুলো জানতে হবে তোমাকে। 3 সেমি ব্যাসার্ধ 10 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ গুলিয়ে 6 সেমি ব্যাসার্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হয়, শঙ্কুর উচ্চতা কত? খুব ভালো কোশ্চেন, ভালোভাবে বুঝবে। 3 সেমি ব্যাসার্ধ এবং 10 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ আছে, মানে চোঙটাকে গলিয়ে কি তৈরি করা হবে বলতো, শঙ্কু তৈরি করা হবে। তাহলে চোঙটা আর শঙ্কুর আয়তন কী হবে, সমান হবে, তাই না? তাহলে বলতে পারি চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এক কাজ করতে পারি, দেখো এখান থেকে পাইটা কেটেই দাও, কারণ পাইয়ের ভ্যালু তো 2 জায়গাতে 22 সমান। তাহলে এখানে বলতে পারো আর স্কোয়ার, তাহলে 3-এর উপরে স্কোয়ার ইন্টু হাইট কতটুকু আছে বলতো 10, আর এই দিকে বলতে পারি 1/3 আর কত আছে এখানে বলতো 6 সেমি ব্যাসার্ধ, তাহলে 6-এর উপরে স্কোয়ার মানে 6 ইন্টু 6, আর এখানে আমাকে উচ্চতাটাই বের করতে বলেছে, হাইটটাই বের করতে বলেছে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ, উচ্চতা কত? তাহলে এই 3 দুগুণি কত হয় বলো তো 6, তাহলে একটু কাটাকুটি করেই নিই আমি, দেখি। তাহলে এখানে 2 দিয়ে কাটলে এখানে 5 দুগুণি 10, দেখো এখানে কয়টা 3 আছে, দুটো 3, বা তুমি এটাকে বলতে পারো যে 3 গুণ 3 গুণ, বা একবারে হাইটটাই যদি বের করো, দেখো যদি তুমি এদিক থেকে হাইটটাই বের করো তাহলে হাইটের জন্য নিচে কত আসছে বলো তো, নিচে আসছে 6, আর এখানে 3 গুণ 3 গুণ 5, তাহলে 3 দুগুণি 6, ঠিক আছে, তাহলে হাইট কতটুকু আসলো বলো তো 15/2, মানে হাইট হচ্ছে 7.5 মিটার, 7.5 মানে একদম রাইট আনসার। বোঝা গেছে? একটু ঠান্ডা মাথায় তোমাকে করতে হবে। এইবার চলে আসছি আমরা গোলকে, কি এগুলোতে, গোলকে। তো গোলকটা করলেই আমাদের পরিমিতি পুরোটা কমপ্লিট হবে। তো গোলকের আয়তনের ফর্মুলা কি আছে, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আয়তন 4/3 পাই আর কিউব। তারপর অর্ধগোলক হয়, অর্ধগোলকের বক্রতলের ফর্মুলা কি আছে, 2 পাই আর স্কোয়ার। তারপরে দেওয়া আছে কি বলতো, আমাদের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। অর্ধগোলকের আয়তন কত আছে, 2/3 পাই আর কিউব। এগুলো তোমাকে বুঝতে হবে, এগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে এগুলো কী আছে। গোলকের বক্রতল কি বাইরের যে অংশটা ফুটবলের, সেটা 4 পাই আর স্কোয়ার, আয়তন 4/3 পাই আর কিউব। অর্ধগোলকের ক্ষেত্রফলটা এটা ঠিক অর্ধেক 2 পাই আর স্কোয়ার, সমগ্রতল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, আর অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 462, তাহলে এটার ব্যাস কত? খুব ভালো কথা। অর্ধগোলক দেখতে কেমন হয়, এরকম হয়, তাই তো, এরকম হয়, মানে এইরকম ব্যাপারটা হয় অর্ধগোলকের। এবার অর্ধগোলকের ব্যাস কতটুকু বলেছে বলো তো, বের করতে হবে, মানে এই পুরোটা বের করতে হবে। তো আমি ধরলাম এখান থেকে ব্যাসার্ধ আর এর ভ্যালু কত ধরলাম এক্স, আর এর ভ্যালু কত ধরলাম এক্স। অর্ধগোলকের সমগ্রতলের ফর্মুলা কি আছে বলো তো, 3 পাই আর স্কোয়ার, এটাই বলেছে 462, তাহলে 3 তো 3 হলো, পাইয়ের মান 22/7, আর মানে এক্সের উপরে স্কোয়ার, এটাই বলেছে 462। তাহলে এক্সের স্কোয়ারের ভ্যালু যদি বের করি 462, এগুলো উল্টে যাবে, উল্টে গেলে 7, নিচে কত বলো তো 3 গুণ 22। তো একটু কাটাকুটি করে দেখি কত আসছে। দেখো 11 দিয়ে যায়, দেখো এটাকে করলে 4 11 44, 11 দুগুণি 22, 11 দুগুণি 22 করলে কত হচ্ছে বলো তো 21।
3 দিয়ে করলে 3 7 21, তাহলে আর এর এক্সের স্কোয়ারের ভ্যালু যে আছে রুট 7 গুণ 7 যদি হয় এক্সের ভ্যালু কত বলো তো 7 আসলো, তাহলে কত সেন্টিমিটার 7 সেন্টিমিটার। তাহলে বলতে পারি এখান থেকে এখানে যদি আর এর ভ্যালু 7 হয় তাহলে এটাও 7, তাহলে 2r সমান সমান কত হবে বলো তো 14 হবে। কত হবে বলো তো 14, একদম রাইট আনসার। দেখো নেক্সট কোশ্চেন। কোশ্চেনে কি বলেছে, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ আছে 7 সেমি, বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন কত? খুব ভালো কোশ্চেন। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ 7 থাকে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বলো কি আছে 2 পাই আমাদের আর স্কোয়ার, তাই না, 2 পাই 4 পাই আর স্কোয়ার, আর পরেও কি ছিল আমাদের 2 পাই আর স্কোয়ার। দেখো এই যে অর্ধগোলকে কত আছে 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে 3 পাই আর স্কোয়ার। আয়তন কি আছে, আয়তন আছে 2/3 পাই আর কিউব। বসাও, তাহলে 2 তো 2ই হলো, পাইয়ের মান 22/7, আর স্কোয়ার মানে কত আছে বলো তো 7-এর উপরে স্কোয়ার, 7 × 7, তো 7 7 কাটতে পারো, 22 × 2 = 44 গুণ 7, তাহলে 4 7 28, 7 2 4 7 28 2 30, 308, এই দেখো 308 বেরিয়েছে। তুমি বলবে এটা কত হবে 3 পাই আর স্কোয়ার, 3 পাইয়ের মান কত বলো তো 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 গুণ 7, তাহলে 7 7 কাটো, এটা 3 2 6, 3 2 6 ইন্টু কত 7, 3 7 21, 7 2 3 7 21, 2 কত 23, দাঁড়াও দেখি 6 7 42 2, আমি ভুল করছি তাই না, 6 7 42 2, হাতে কত 4, 6 7 42 4 45, 404 সরি 46, 446। এবার বলেছে কি আছে বলো তো আয়তন, আয়তনের ফর্মুলা কি আছে 2/3 পাইয়ের মান 22/7, আর আর কিউব মানে কতটুকু বলো তো, আর কিউব মানে 7-এর উপরে কিউব, কটা 7 হবে বলো তো 3টা 7। এবার একটু কাটো, কাটলে কত হচ্ছে 7 7 কাটো, 3 দিয়ে তো আর যায় না, তো এটা কাটাকুটি যখন করবে ওপরে 22 2 44 গুণ 7 7 49, বাই কত বলো তো 3, এটা গুণটা করে নেবে, দেখবে অ্যান্সার চলে আসবে 718 সমস্ত 2-এর 3, ঠিক আছে, 718 সমস্ত 2-এর 3, একদম রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু দেখে নেবে, তোমাদের অ্যান্সার পুরোটা মিলে যাবে। দেখো দেখি গোলকে কটা অঙ্ক আছে, 2টো অঙ্ক আছে, 2টো অঙ্ক থাকলে গোলক পুরো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 2টি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তো এটা একদম বাচ্চাদের অঙ্ক, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত স্কোয়ার করতে হয়, তাহলে একটা হচ্ছে 5 আর একটা কত বলো তো 4, আয়তনের ফর্মুলা কিউব হয় মানে 125, আর কত বলো তো 64, একদম রাইট। তুমি বলে স্যার এটা কীভাবে হলো, প্রথম কথা বলছো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, এদিকেও দেওয়া আছে কত 4 পাই আর স্কোয়ার, তো 4 4 পাই পাই তো কাটবো, আর স্কোয়ার মানে এটা কত, এটা স্কোয়ারই দেওয়া আছে 25 আর কত আছে 16, তাহলে স্কোয়ার তুলে এটা হবে 5, এটা কত হবে 4, তাহলে আয়তন মানে আয়তন অনুপাত 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই 4/3 পাই তো কাটবেই। ঠিক আছে, তাহলে এখানে কিউব জাস্ট হবে, কিউব মানে কত 125 আর কত বলো তো 64। ঠিক আছে, তাহলে চলো আজকে যাওয়া যাক, আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, একটি লোহার নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে 28, খুব ভালো কথা, তাহলে ব্যাসার্ধ কতটুকু হবে 14, এটিকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধে কতগুলি অর্ধগোলক তৈরি করা যাবে, তার মানে কি একটা বড় গোলক আছে, বড় গোলক থেকে কতগুলি অর্ধগোলক করা যাবে, তাহলে এই সমস্ত অঙ্ক আমি যাব আয়তনে। তাহলে কি বলতো গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি আছে 2/3 পাই আর কিউব। এবার ভালো করে বুঝবে, এখান থেকে কি কাটা যায়, পাই পাই তুমি কাটতে পারো, এটা দেখো 4/3 হলো, আর কিউব মানে কত বলো তো 14 গুণ 14 গুণ কত আছে 14, এদিকে দেখো 2/3 আর কিউব মানে কত হলো, এটা আর এর মান 3.5, তাহলে 35 কত হবে 10, এখানে হবে 35/10, আর এখানেও কত হবে বলো তো 35/10, তুমি বলো 35/10 কেন, দশমিকগুলোকে আমি তুলে দিলাম। এবার এটাকে বাই করে দাও। ঠিক আছে, এদিক থেকে দেখ কেমন হয় ব্যাপারটা, 4/3 4/3, এটা উল্টে যাবে, ওপরে গেলে ওপরে হবে 3, নিচে হবে 2, এবার ওপরে থাকলো কত বলো, ওপরে থাকলো হচ্ছে 14 গুণ 14 গুণ 14, এবার ব্যাপারটা বুঝবে, এগুলো তো সব উল্টে যাবে, 10গুলো ওপরে যাবে, তাহলে ওপরে হচ্ছে 10 গুণ 10 গুণ 10, আর নিচে কত হবে বলো তো 35 গুণ 35 গুণ কত বলো তো 35, তো একটু কাটাকুটিটা বুঝবে, আই থিঙ্ক সমস্যা হবে না। এটা এদিক থেকে এদিকে উল্টে গেলে 3/2 হবে, এখানে 14গুলো থাকবে, এটা উল্টে গেলে 10গুলো উপরে হবে, কাটাকুটি করো 3 3 কাটতে পারি। ঠিক আছে, এগুলো কাটা আগে, 7 2 14, 5 7 35, 7 2 14, 5 7 35, 7 2 14, 5 7 35, 5 2 10, 5 2 10, 5 2 10। ঠিক আছে, এখানে দেখো কি আছে
এই যে একটা নিচে 2, এই যে ওপরে 2 কাটলাম, তাই তো। এবার দেখো কত হলো, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, 32 64, 64 দুগুণি 128। কতগুলি হবে বলো তো? 128টি তৈরি করা যাবে। কতগুলি তৈরি করা যাবে? 128টি তৈরি করা যাবে। তো গোলকের পর পুরো 27টি কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। এবার কথা হচ্ছে, তোমরা ঠান্ডা মাথায় কোশ্চেনগুলো একটু দেখবে, কোন মুহূর্তে কীভাবে অ্যাপ্রোচ করছি। কোশ্চেনগুলো একটু দ্রুত করালাম, কারণ হচ্ছে যেহেতু তোমাদের প্র্যাকটিস ক্লাস, তো আমি জানবো যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, সেই জন্যই আমি ক্লাসগুলো করাচ্ছি। এই অঙ্কগুলো যদি তুমি করতে পারো, তাহলে পরিমিতিতে গিয়ে দেখবে যে এগুলোর ওপর থেকেই পরিমিতির কোশ্চেন হবে। এই কনসেপ্টগুলো, এই ফর্মুলাগুলো মুখস্থ করো, এক একটা ধরো রাত দিন এক করে মুখস্থ করো, তবেই পরিমিতি তোমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? পরিমিতির ভয় তোমার চলে যাবে। যেভাবে বললাম সেই অ্যাপ্রোচগুলো বারবার ভিডিওটা দেখো, কেন কি করছি, কেন কোথায় পাই ধরছি, কোথায় 4/3 ধরছে, বার করে দেখো, দেখবে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সবাইকে গুড নাইট, এবং প্রিপারেশন করতে থাকো। এক্সাম ডেট দিলে আমরা জানিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু কোনো ল্যাক করবে না, ল্যাক করলে কিন্তু তোমার এক্সাম কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা হয়ে যাবে।